আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্নাঘরের কোনো জিনিস যখন খালি থাকে দেখা যায় মশলার জার হোক আর অয়েল জার হোক, তো এগুলো রিফিল করতে আমার খুবই বিরক্ত লাগে। এখন করি তখন করি, এই করে করে দেখা যায় 2-3 দিনই কেটে যায়। তো অয়েল জারেও এরকম অবস্থা হয়েছিল, 2 দিন ধরে চিন্তা করছি ভরবো অথচ ভরাই হচ্ছিল না। ফার্স্টে এখন আর না ভরেই পারছি না, তো অয়েল জারেই আগের তেলটাকে ভরে নিয়েছি। দিনটি ছিল ঈদে মিলাদুন্নবীর দিন, সেদিন ছিল সরকারি ছুটি। তো আলিফ আনহার স্কুল এবং কলেজ বন্ধ ছিল। চিন্তা করলাম যে আগের দিন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টির দিনে যে পোলাওটা রান্না করেছিলাম, ইলিশ পোলাও, তো সেখান থেকে কিছুটা পোলাও অবশিষ্ট রয়ে গেছে, সেটা দিয়ে আর সাথে গরুর 2 টুকরা মাংস দিয়ে আলিফ আর আনহার জন্য একটা নাস্তার আয়োজন করছি। গরুর মাংস 2 টুকরা হলো, মাংস 2 পিস, খুবই বড় ছিল। আমি সাইজ করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আলিফ সকালে ইদানিং কিছুই খেতে চায় না। ও যখন স্কুলে যেত তখন প্রতিদিন কিছু না কিছু খেয়েই যেত। তো এখন কলেজটা একটু দূর হওয়ার কারণে ও খেয়ে যাওয়ার পরে ওর নাকি শরীরটা ভালো লাগে না। বলে যে আম্মু আমার খেয়ে যাওয়ার পরে এত সকালে খেতে ভালো লাগে না, আমার শরীরও ভালো লাগে না। তো ও এখন বলে যে আমাকে কিছু টাকা দিয়ে দিবে, আমি ব্রেকের সময় কিছু একটা খেয়ে নিব। তো এখন থেকে সেটাই করা হয়, কিছু টাকা দিয়ে দেই, ও ব্রেকের সময় কিছু একটা খেয়ে নেয়। আজ ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে ছুটি ছিল কলেজ, তবে ওর পড়ার রুটিনটা আজকে সকালেই পড়েছে, একদমই সকালে না, 12টার দিকে। তো চিন্তা করলাম যে 12টার দিকে গেলে ও দেখা যাচ্ছে আবার আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। চিন্তা করছিলাম যে ভারী খাবার দিলে খেতে চাইবে না, আবার যদি খাবার একটু ভারী না দিই তাহলে দেখা যাচ্ছে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যাবে। হয়তো যদি সময় পাই কিছু একটা কিনে খেতে পারবে, কিন্তু এমন একটা খাবারের আয়োজন করি যেটা খেলে ওর পেটে কিছু সময় থাকবে, এটা চিন্তা করেই এই খাবারের আয়োজনটা করেছি। কোটা আন্দোলনের কারণে কিন্তু অনেক কাজই পিছিয়ে রয়েছে, যেমন ওদের ভর্তির যে সময়টা ছিল ওই সময়টাতে ওদের ভর্তি করা হয়নি। ভর্তির কাজটা অনেকটা দেরিতে হয়েছে, যে কারণে এক্সাম শুরু হয়ে গেছে অথচ ওদের সিলেবাসটা শেষ করতে পারছে না। তো যারা ওদেরকে পড়ায় সেই টিচাররাই চিন্তা করছে যে কিভাবে পড়াইলে সিলেবাসটা শেষ করতে পারবে। তো ওরা চেষ্টা করতেছিল, হয়তো তারপরও যতটুকু সম্ভব ততটুকু শেষ করতে পারবে, বাকিটা হয়তো পুরোপুরি শেষ করতে পারবে কি না বলতে পারছি না। তো যাই হোক, বেশ কিছু কথা বলে ফেলেছি। কথা বলতে বলতে আমি কিন্তু সকালের নাস্তার পরে দুপুরে রান্না অলরেডি শুরু করে দিয়েছি। তো রান্না করছি আসলে, কিন্তু মনটা একদমই ভালো লাগছে না। আমার ছোট ভাইয়া আসবে, তো চিন্তা করছেন যে ভাই আসবে অথচ মন খারাপ, মন ভালো লাগছে না। আসলে স্বাভাবিক, ভাইয়া আসতেছে ঠিকই, একদিকে ভালো লাগছে, তার জন্য রান্নার কিছু আয়োজন করছি, আর অন্যদিকে আবার মনটাও খুব খারাপ লাগছে। আমার আম্মাকে এনেছিলাম ডাক্তার দেখানোর জন্য, তো যে সমস্যার কারণে ডাক্তার দেখিয়েছি সমস্যাটা সলভ হয়েছে, কিন্তু আমার অন্য দিক দিয়ে সে একটু দুর্বল হয়ে পড়ছে। তো শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো বাসায় দেখা যাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আছে, অন্যান্য লোকজন আছে। বাড়ির থেকে চিন্তা করছে যে আমার কষ্ট হচ্ছে, আম্মা যদি এই অবস্থাতে থাকে তাহলে আমারও কষ্ট হবে। তো এটা চিন্তা করে ছোট ভাই আসছে আজকে আম্মাকে নিয়ে যাওয়ার জন্য। তো আম্মা চলে যাবে এটা মনে করেই মনটা একদমই ভালো লাগছে না। আম্মা হঠাৎ করে এতটা অসুস্থ হবেন বুঝতেই পারিনি। সবাই আমার আম্মার জন্য একটু দোয়া করবেন। বাসায় মেহমান আসার 2-1 দিন আগেই আমি সব আদা রসুন ব্লেন্ড করে রেখেছিলাম, তবে যেহেতু মাংস রেগুলারই রান্না করা হচ্ছে রসুনটা একদমই শেষ হয়ে গিয়েছিল, আদাটা ছিল। তো রসুন ছুলে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, পরে সকালেই ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে তারপরে রান্নাটা বসিয়েছি। তো ডাল রান্না করেছি, ভাইয়া আবার উস্তে ভাজিটা পছন্দ করে, ভাইয়ের জন্য উস্তে ভাজি করেছি। এক সাইডে গরুর মাংস রান্না করছি, অন্য সাইডে মুরগির মাংস রান্না করছি।
আর এই সাইডে হচ্ছে তো রয়না মাছ বলে, এটা হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে নিব। ভাইয়া আবার মশলাটা বেশি পছন্দ করে না, তবে আমার ছোট ভাইয়া আর আমার খাবারের অনেকটা মিল আছে। আমিও তেমন মশলা পছন্দ করি না, ভাইয়াও ঠিক তেমন। আমি যেমন কচু জাতীয় তরকারি পছন্দ করি, আমার ভাইয়াও ঠিক তেমনই কচু জাতীয় জিনিস পছন্দ করে। অন্য সাইডে হচ্ছে বল মাছ রান্না করছি, এটা হচ্ছে হাতে মাখিয়ে বসিয়েছি, তবে হালকা একটু কষিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। আর রয়না মাছগুলো ভেজে উঠিয়ে রাখছি, এরপরে হচ্ছে ঝাল পেঁয়াজটা ভেজে ওর ভিতরেই হচ্ছে মাছগুলো আবার দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নিব। সামান্য কিছু খাবারের ভিতরেই হচ্ছে ভাইয়াকে আপ্যায়ন করেছি, কারণ এখানে পোলাও রান্না করতে পারিনি, রোস্ট করতে পারিনি, তো এ কারণে মনটা খারাপ লাগছিল। আসলে নিজের শরীরটার ভিতর দিয়ে যে ধকলটা যাচ্ছিল, নিজে পেরে উঠছিলাম না, তো এটা চিন্তা করে আর এত ঝামেলার ভিতরে যাইনি। কথা বলতে বলতে আমি একদমই ভুলে গেছি পুরানো কথাটা আপনাদের মনে করিয়ে দিই। যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজও আপনাদের সাথে রান্নাবান্নার একটা ভিডিও শেয়ার করেছি, তবে রান্না বান্নায় আমি কোন জিনিসটা কিভাবে রান্না করেছি, কি দিয়েছি, এটা সম্পর্কে আপনাদের সাথে কোনো কথাই বলা হয়নি। আপনারা ভিডিও দেখেই বুঝে নেবেন কোথায় কি দিয়েছি, কখন কোনটা ব্যবহার করেছি। লাস্টে মাছ দুইটা আমি কিভাবে রান্না করেছি সে সম্পর্কে একটু বলি। এখানে বল মাছটা রান্না করার জন্য আমি কাটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, আর হচ্ছে সামান্য রসুন বাটা এবং জিরার গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছিলাম। কিছু সময় কষানোর পরে 2 টুকরা তেজপাতা দিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর হাতে মাখা এই ঝোলের ভিতরে যদি তেজপাতা দেওয়া হয় তাহলে অন্যরকম একটা ঘ্রাণ আসে। আর রয়না মাছটা হচ্ছে ভেজে উঠিয়ে রাখার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে তার ভিতরেই হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।